বন্ধুরা, বাঁধ বা ড্যাম মানব সভ্যতার পক্ষে আশীর্বাদ না অভিশাপ? আপনাদের কি মনে হয়? বাঁধের জন্য আমাদের পরিবেশের কত ক্ষতি হচ্ছে জানেন? এই বাঁধের কারণে জলজীবনের মতো একসময় মানব জীবনও কিন্তু বিপন্ন হয়ে যেতে পারে। ব্রাজিলের আমাজন জঙ্গলে কিছু বিজ্ঞানী গবেষণা করতে গিয়েছিলেন। সেখানে তারা একটা বাঁধের উপরে গবেষণা করছিলেন। সেই সময় হঠাৎ জলের মধ্যে তৈরি হওয়া বুদবুদের দিকে তাদের নজর যায়। সেটা পরীক্ষা করার পর তারা তাজ্জব হয়ে যান, কারণ সেটা কোনো সাধারণ বুদবুদ ছিল না, বরং এমন একটা জিনিস ছিল যেটা পৃথিবীর জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে। কারণ এটা শুধুমাত্র আমাজন জঙ্গলের পাশাপাশি পৃথিবীর প্রায় সমস্ত দেশের নদীর জলেই ছড়িয়ে আছে। বন্ধুরা, সেই বুদবুদের ভিতরে আসলে কি ছিল সেটা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। স্ক্রিনে আপনারা এখন শুষ্ক মরুভূমির মতো যে জায়গাটার ছবি দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু আজ থেকে কয়েক বছর আগে এরকম ছিল না, বরং এটা সবুজে ঘেরা সুন্দর একটা জায়গা ছিল। একসময় এখানে একটা নদী বয়ে যেত, যাকে চীনের ব্যাকবোন বলা হতো। তবে বর্তমানে এখানে দূর দূরান্তেও নদীর কোনো চিহ্ন নেই। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই ধরেছেন, আমি চীনের ইয়াংসি নদীর কথাই বলছি। চীনের প্রাচীন ইতিহাসের সাক্ষী। কিন্তু এখানে সবথেকে বড় প্রশ্নটা হলো, চীনের এই ঐতিহাসিক নদীটা কিভাবে শুকিয়ে গেল? এটা কিন্তু শুধু চীনের ক্ষেত্রেই নয়, বরং পৃথিবীর সমস্ত দেশের নদীর ক্ষেত্রে এই ধরনের সমস্যা দেখা দিচ্ছে। এমনকি ভারত এবং বাংলাদেশের নদীতেও এই ধরনের পরিস্থিতি দেখা গেছে। হাজার হাজার বছর ধরে বয়ে চলা গঙ্গা এবং পদ্মা নদীও আজ অনেক জায়গায় শুকিয়ে গেছে। এমনকি এর ওয়াটার ফ্লো অনেক জায়গায় কমে গেছে। গঙ্গা নদী ছাড়াও অন্যান্য বড় নদীগুলোর ওয়াটার ফ্লো আগের তুলনায় অনেকটাই কমে গেছে। এটা বললে ভুল হবে না যে ভারত এবং চীনের পাশাপাশি পৃথিবীর সমস্ত দেশের রিভার সিস্টেমের সঙ্গে অদ্ভুত সব ঘটনা ঘটছে। সমস্ত নদীর জল কমে যাচ্ছে। যেসব নদী কখনো শুকিয়ে যাওয়ার সম্ভাবনাই ছিল না, সেগুলোও শুকিয়ে যাচ্ছে। কিন্তু এর পেছনে কি কারণ আছে? আপনারা জানলে অবাক হবেন যে এর পেছনে ভারতের মন্দির হিসেবে বিবেচিত বাঁধের নাম জড়িত আছে। হ্যাঁ বন্ধুরা, একসময় জওহরলাল নেহরু বাঁধকে মন্দির বলেছিলেন। কিন্তু বর্তমানে সেই বাঁধ আমাদের নদীগুলোর জন্য সবথেকে বড় শত্রু হয়ে উঠেছে। ড্যাম সিস্টেমের জন্যই আজ বিশ্বের রিভার সিস্টেম বিলুপ্তির পথে। কিন্তু কিভাবে? বাঁধ তো আমাদের অনেক সাহায্য করে। এর সাহায্যে বিদ্যুৎ উৎপাদন হয় এবং যেসব জায়গায় জলের অভাব সেখানে জল পৌঁছে যায়। বাঁধের কারণে অনেক শুষ্ক এলাকায় কৃষিকাজ সম্ভব হয়েছে। কিন্তু ওই যে কথাই বলে, সব কিছুর খারাপ এবং ভালো দুটো দিক থাকে। বাঁধের ক্ষেত্রেও এই কথাটা প্রযোজ্য। তবে এর খারাপ দিকটা এতটাই বেড়ে যাচ্ছে যে ভালো দিকগুলো সহজেই ঢাকা পড়ে যাচ্ছে। বন্ধুরা, পৃথিবীতে বসবাসকারী সমস্ত প্রাণীর জন্যই জল অন্যতম অপরিহার্য একটা উপাদান। শিরায় প্রবাহিত রক্তের মতোই জল আমাদের জন্য অপরিহার্য। একবার ভাবুন তো, যদি শিরা কেটে দেওয়া হয় তাহলে রক্তের ফ্লো কিভাবে এগোবে? আমাদের রিভার সিস্টেমের ক্ষেত্রে এমনই কিছু ঘটছে। শুষ্ক এলাকায় জল পৌঁছানোর জন্য এবং ক্রমবর্ধমান মানব সভ্যতার এনার্জির প্রয়োজন পূরণ করার জন্য নদীতে বিশাল স্ট্রাকচার তৈরি করা হচ্ছে। আর এই বিশাল স্ট্রাকচারই হলো বাঁধ। বর্তমান সময়ের আধুনিক যুগে সম্পূর্ণ বিশ্বে বাঁধ তৈরি করার একটা আলাদা প্রতিযোগিতা চলছে। প্রত্যেকটা দেশ একে অপরের থেকে উন্নত বাঁধ নির্মাণ করার চেষ্টা করছেন। যেমন সম্প্রতি চীন পৃথিবীর সবথেকে বড় 3 গর্জেস ড্যাম নির্মাণ করেছে। তবে এই বাঁধগুলো লাভের তুলনায় ক্ষতি বেশি করছে। বিশ্বাস না হলে আপনারা চীনে উপস্থিত ইয়াংসি রিভারের ছবিটা দেখুন। হাজার হাজার বছর ধরে চীনের ব্যাকবোন হিসেবে পরিচিত এই নদীটা আজ শুকিয়ে যাচ্ছে। চীনের এই নদীটা 6300 কিলোমিটার দীর্ঘ। এই নদীটা তার গতিপথের সামনে উপস্থিত লক্ষ লক্ষ মানুষকে জীবিকা নির্বাহের সুযোগ করে দিয়েছিল। মানুষজন এর ধারে চাষাবাদ করত, মাছ ধরত। চীনের অর্থনীতি এবং কৃষিকাজের জন্য এই নদীটা একটা আশীর্বাদ ছিল। ঠিক একইভাবে 2500 কিলোমিটার লম্বা গঙ্গা নদী ভারতের কাছে ইকোনমি এবং বেসিক নিডের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ গঙ্গা নদীর ধারে অনেক মানুষ বসবাস করেন, যারা এই নদী থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করে এবং এর জল থেকে কৃষিকাজ করে। যদিও যখন থেকে বিভিন্ন দেশ উন্নতির নামে নদীর জলকে আটকে বাঁধ নির্মাণ করতে শুরু করেছে, তখন থেকে এই নদীগুলো তাদের প্রাকৃতিক রূপ হারাতে শুরু করে দিয়েছে। চীনের 3 গর্জেস ড্যাম, ভারতের ফারাক্কা ব্যারেজ এবং তেহরি ড্যামের মতো অনেক বাঁধ নির্মাণ করা হয়েছে। প্রথম দিকে এগুলো লাভজনক বলেই মনে করা হয়েছিল। কিন্তু সময় যত এগোতে থাকে এবং প্রাকৃতিক সিস্টেমে পরিবর্তন আসতে থাকে, তখন আমরা এই বাস্তবটা বুঝতে পারি। নদীর ধারে উপস্থিত সভ্যতাগুলো কোথাও যেন হারিয়ে গেছে। এই সমস্ত বাঁধ শুষ্ক এলাকায় জল দিয়েছে, জলবিদ্যুৎ তৈরি করেছে ঠিকই, তবে এর ফলে নদীর জলের স্তর অনেক নেমে গেছে। হাজার হাজার বছর ধরে একটানা প্রবাহিত হয় এই সমস্ত নদী এখন নিচেই কোথায় হারিয়ে গেছে। কিন্তু এখন প্রশ্ন হলো, বাঁধের জন্য কিভাবে নদীগুলো শুকিয়ে যাচ্ছে? কিভাবে নদীর তীরে থাকা উর্বর জমি ধীরে ধীরে মরুভূমিতে পরিণত হচ্ছে? এই বিষয়ে বিজ্ঞানীদের কী বক্তব্য আছে? বন্ধুরা,
এই বাঁধগুলো নির্মাণের কারণে জলের ফ্লো অনেক কমে গেছে। নিচের দিকের জমি অনুর্বর হয়ে গেছে এবং পেছনের দিক থেকে নদী শুকিয়ে যেতে শুরু করেছে, যার ফলে নদীর ধারে বসবাসকারী লক্ষ লক্ষ মানুষ তাদের বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছে। কারণ এখন এইসব নদীতে পলির পরিমাণ অনেক কমে গেছে, যার ফলে কৃষিকাজও ভালোভাবে হচ্ছে না। এছাড়াও এই সমস্ত নদীতে মাছের সংখ্যা এত কমে গেছে যে সেই মাছের সাহায্যে মানুষের জীবন ধারণ সম্ভব নয়। চীনের ইয়াংসি নদীতে বিভিন্ন ধরনের মাছ একেবারে বিলুপ্ত হয়ে গেছে। গঙ্গা নদীর অবস্থাও ভীষণ খারাপ। বেশ কিছু এলাকায় জলের সমস্যা দিন দিন বেড়েই চলেছে, যার ফলে কৃষকরা তাদের ক্ষেতে কেমিক্যাল দিতে বাধ্য হচ্ছেন। আর এই সমস্ত কেমিক্যাল ফসলের সাহায্যে আমাদের খাবারে প্রবেশ করছে। আপনারা যদি এইটুকু জানার পরই অবাক হয়ে যান, তাহলে বাকিটা শুনলে কি করবেন? এটা তো সবে শুরু। এই বাঁধের কারণে ভবিষ্যতে যেটা হতে পারে সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। কারণ এই বাঁধ আমাদের ন্যাচারাল রিভার সিস্টেমকে ধ্বংস করে বাস্তুতন্ত্রকেও ধ্বংস করে দেবে। আমি নিশ্চিত যে আপনাদের মাথায় এখন এই প্রশ্নটাই ঘুরছে যে বাঁধ কীভাবে বাস্তুতন্ত্রকে ধ্বংস করতে পারে। আসলে কোনো বড় নদীতে বাঁধ দেওয়ার জন্য তার ন্যাচারাল ফ্লোকে সম্পূর্ণভাবে আটকে দেওয়া হয়। যদি কোনো নদীর ফ্লোকে আটকে দেওয়া হয়, তাহলে নদীর জলের সাথে যে নতুন পলি এবং নিউট্রিয়েন্ট ভেসে আসে সেগুলো বাঁধের পিছনেই জমা হতে শুরু করে। অর্থাৎ নতুন উর্বর পলি এবং নিউট্রিয়েন্ট বাঁধের সামনের সমভূমিতে এসে পৌঁছাতে পারে না। আপনারা তো নিশ্চয়ই জানেন যে পলি অনেক উর্বর হয়ে থাকে। নদীর জল যত প্রবাহিত হতে থাকে তার সঙ্গে এই নতুন পলি প্রবাহিত হয়ে থাকে। এবার এই পলি যদি সামনের দিকে নাই যায়, তাহলে স্বাভাবিকভাবেই সামনের জমি অনুর্বর হয়ে যাবে আর সেখানে হওয়া কৃষিকাজ সম্পূর্ণভাবে তছনছ হয়ে যাবে। পাশাপাশি বড় বড় কংক্রিটের স্ট্রাকচারের কারণে নিউট্রিয়েন্ট এবং পলি নিচের মাটিতে পৌঁছাতে পারে না এবং বাঁধের একদিকে একত্রিত হয়ে যায়। প্রয়োজনের অতিরিক্ত নিউট্রিয়েন্ট এক জায়গায় জমা হওয়ার কারণে টক্সিন তৈরি হয়ে যায়। অন্যদিকে পলিমুক্ত জলে মিনারেল এবং পিএইচের লেভেল অনেক কমে যায়। উদাহরণস্বরূপ, চীনের থ্রি গর্জেস ড্যাম ইয়াংসি নদীর সম্পূর্ণ পলিকে আটকে রাখায় নিচের জমি অনুর্বর হয়ে ক্রমশ মরুভূমির আকার ধারণ করছে। এই পরিস্থিতিটা শুধু যে চীনে দেখা যাচ্ছে তা কিন্তু নয়, বরং এটা পৃথিবীর সেই সমস্ত দেশে দেখা যাচ্ছে যেখানে বড় বড় বাঁধ আছে। জলের স্তর কমে যাওয়া, নদীর জল শুকিয়ে যাওয়া এবং পলির সামনের দিকে এগিয়ে না যাওয়া, এই সব কিছু বাঁধের কারণে কিভাবে সম্ভব হয় সেটা তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। কিন্তু এইসব নদীর জল থেকে জলজীবন কোথায় হারিয়ে গেল? এর পেছনেও কি এই কংক্রিট স্ট্রাকচারই দায়ী? হ্যাঁ বন্ধুরা, এর পেছনেও বাদই দায়ী। আপনারা সম্প্রতি যমুনা নদীর খবরটা তো নিশ্চয়ই শুনেছেন, যেখানে মাত্রা অতিরিক্ত দূষণের কারণে প্রতিদিন বিশাল সংখ্যক মাছ মারা যাচ্ছে। নদীতে বাড়তে থাকা দূষণের দিকে তাকালেই বোঝা যায় যে এই নদীগুলো এখন আর বেঁচে নেই। যমুনা নদীর পাশাপাশি পৃথিবীর সমস্ত নদীগুলোর এখন একই অবস্থা। এর কারণে জলজীবনের উপরে প্রভাব পড়ছে। কারণ যখন নদীতে প্রাকৃতিকভাবে জল প্রবাহিত হয়, তখন তার ইকোলজিক্যাল সিস্টেম ব্যালেন্স থাকে। নদীর জলে ছোট বড় মাছ, সবুজ উদ্ভিদ এবং অণুজীবী থাকে। এরা একটা স্বাস্থ্যকর ইকোসিস্টেম তৈরি করে। হাজার হাজার বছর ধরে এমনটাই চলছে। এরা টক্সিন প্রসেস করতে থাকে, যার ফলে নদীর জল পরিষ্কার থাকে এবং অতিরিক্ত দূষণের সম্ভাবনা থাকে না। কিন্তু যখন মাঝখানে বাঁধ চলে আসে, তখন নদীর জলের এই স্বাভাবিক ফ্লো থেমে যায়, জল পচে যেতে শুরু করে এবং তার মধ্যে থাকা জলজীবনও বিপর্যস্ত হয়ে যায়। তাই এই সমস্ত নদীর জলে মাছের সংখ্যা খুব দ্রুত কমে যাচ্ছে। বন্ধুরা, 2007 সালে ব্রাজিলের অ্যামাজন ফরেস্টে কয়েকজন বিজ্ঞানী গবেষণা করতে গিয়েছিলেন। তারা বালবোয়া ড্যামে রিসার্চ করছিলেন। সেই সময় হঠাৎ জলের মধ্যে তৈরি হওয়া বুদবুদের দিকে তাদের নজর যায়, যেটা পরীক্ষা করার পর জানা যায় যে জলের সেই বুদবুদ আসলে মিথেন গ্যাসে ভরা আছে। হ্যাঁ বন্ধুরা, সেই মিথেন গ্যাস যেটা কার্বন ডাই অক্সাইডের তুলনায় 25% বেশি ক্ষতিকারক গ্রিনহাউস গ্যাস। বন্ধুরা, এখন প্রশ্নটা হলো, এই বাঁধের কারণে দূষণ হচ্ছে কিভাবে? এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে নদী তার সঙ্গে যে সমস্ত গাছপালা, জীবজন্তুর মৃতদেহ নিয়ে এগিয়ে যায়, সেগুলো একটা সময় গিয়ে সমুদ্রে মিশে যায়। কিন্তু বাঁধের কারণে এই সমস্ত উপাদান নদীর একদিকে আটকে যায় আর সেখানে পচতে শুরু করে। এই মৃতদেহ থেকেই টক্সিন তৈরি হয়, যেটা পরবর্তী সময়ে মিথেন গ্যাসে কনভার্ট হয়ে যায় আর পরিবেশে মিশে যায়। তারপর সেটা সরাসরি জলবায়ুর পরিবর্তনের উপর প্রভাব ফেলে। বন্ধুরা, এছাড়াও কোনো বড় বাঁধ যদি একবার ভেঙে যায়, তাহলে কয়েকদিনের মধ্যেই কয়েক লক্ষ মানুষ প্রাণ হারাবে। এবার শেষ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে আমরা এই ভিডিওটা শেষ করব। সেটা হলো, বাঁধের কারণে হওয়া এই ধ্বংসকে কি কোনোভাবে আটকানো সম্ভব? বিজ্ঞানীরা এর বিকল্প হিসেবে স্মল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট এবং রান অফ রিভার সিস্টেমের কথা ভেবেছেন। যদিও এর সাহায্যে বাঁধের মতো প্রচুর পরিমাণে বিদ্যুৎ তৈরি করা সম্ভব নয়, তবে এর থেকে প্রডিউস হওয়া এনার্জি মানব সভ্যতার জন্য অনেক বেশি সুরক্ষিত হবে।
সো বন্ধুরা, আজকের আলোচনা শোনার পর আপনার কি মনে হচ্ছে? মানুষের তৈরি করা এই বাঁধগুলো আমাদের জন্য কি আশীর্বাদ নাকি অভিশাপ? আপনার মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।